ল্যাব আউটলাইন যদি দেখায় থাকি তাহলে আজকে আমরা ডিরেক্টলি ল্যাবে চলে যাই। স্যার আগের ক্লাসের রেকর্ডিংটা তো মনে হয় করা হয়েছিল, এটা দিলে ভালো তো, অনেক নির্দেশনা দিয়েছিলেন, পরে হয়তো লাগতে পারে আমাদের নির্দেশনাগুলো। আচ্ছা, আগের ক্লাসটা তো আসলে মানে শুধু আউটলাইন একটা নোটে দিই, মানে আউটলাইনটা আসলে আমরা মানে অনলাইনে কিছু করি, এখানে আইবি ব্যাপার স্যাপার আছে তো এমনিতে আমি গুগল ক্লাসরুমে দিতে পারবো, কিন্তু ইউটিউবে দেওয়া ঠিক হবে না। জি স্যার, গুগল ক্লাসরুমে দিলে ভালো হয়। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের এটা হচ্ছে ল্যাব ম্যানুয়াল। এটা আমি মনে হয় তোমাদের গুগল ক্লাসরুমে দেইনি, এখনো দিয়ে দিব, ক্লাসের মধ্যে দিয়ে দিব, ক্লাস রেকর্ডটা দিয়ে দেন। ক্লাসের মধ্যেই দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। তো আমরা আজকে যেটা পড়ব সেটা হচ্ছে এই এক্সপেরিমেন্টটা পড়ব, 3 নাম্বার এক্সপেরিমেন্ট। নাম হচ্ছে determination of moment of inertia of a flywheel about its axis of rotation. তো মোমেন্ট অফ ইনার্শিয়া এই কনসেপ্টটা মনে হয় তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়ছিলে ফিজিক্স 1 এ, তাই না? জি স্যার, জড়তা ভ্রামক। জড়তা ভ্রামক। না না স্যার, তো একটা ফ্লাই হুইলে জড়তা ভ্রামক আমরা আসলে বের করব, এর অ্যাক্সিস অফ রোটেশন। স্যার আপনার সাউন্ডটা স্যার আরেকটু ক্লিয়ার হইলে ভালো হতো স্যার। আচ্ছা, আমার মানে কথা একটু আস্তে শোনা যাচ্ছে এরকম? স্যার একটু লাউড করলে হয় না, একটু আস্তে আস্তে স্যার। আচ্ছা, এখন ঠিক আছে? জি স্যার। ওকে, তো আমাদের এই ল্যাবের অবজেক্টিভ হচ্ছে কি, দ্য এক্সপেরিমেন্ট ইজ ডিজাইনড টু প্রোভাইড দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য ফলোইং টপিকস: to measure the angular velocity of a flywheel and conservation of energy to calculate its moment of inertia. Another objective is to learn the use of rotation to measure the moment of inertia. আর মানে আমরা আসলে এখান থেকে কি শিখতে পারবো? After completing these experiments, the students will be able to familiar to use of rotation in measuring moment of inertia, and as well as the students will be able to utilize the applications of flywheel in different mechanical systems. তো তোমাদের মনে হয় ফ্লাইহুইল জিনিসটাই কি একটু কনফিউশন আছে, তাই না? জি স্যার। তো আমরা আসলে আমাদের ল্যাবের যে অবস্থা সেটা একটু দেখি, মানে আমাদের ল্যাবে এই এক্সপেরিমেন্ট আসলে কি রকম অবস্থা। এটা কি আমাদের 3 নাম্বার ল্যাব? হ্যাঁ, এটা আমাদের 3 নাম্বার ল্যাব। তুমি কি সাউন্ড শুনতে পাচ্ছ? জি স্যার। এখনো তো শুরু হয়নি মনে হয় না কিছু। স্যার আমি কোনো সাউন্ড শুনতে পাচ্ছি না, সাউন্ড আসতেছে না। সাউন্ড পাও না? আচ্ছা না স্যার। আচ্ছা, না স্যার। জি স্যার, এখন শোনা যাচ্ছে।
আমরা যে এক্সপেরিমেন্টটা করব এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে টু ডিটারমাইন দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্লাই হুইল। তো এই যে আমরা যে যন্ত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ফ্লাই হুইল, যেটা হচ্ছে একটা অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরে। দুইটা টেবিল করতে হবে। প্রথম টেবিলটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্লাই হুইলের এই যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে সেটাকে আমরা বলি অ্যাক্সেল, সেই অ্যাক্সেলের ডায়ামিটার বের করতে হবে। সো এই অ্যাক্সেলের ডায়ামিটার বের করতে হবে। সো আমরা বুঝতেই পারতেছি এই অ্যাক্সেলের ডায়ামিটারটা আমরা কীভাবে বের করবো। আমরা অলরেডি এর আগের এক্সপেরিমেন্টে দেখছি যে এরকম কোনো কিছু ডায়ামিটার বের করতে হলে আমাদের এই স্লাইড ক্যালিপাসটা ইউজ করতে হবে। সো আগে যেভাবে আমরা করছি ঠিক একইভাবে আমরা কি করবো, এই অ্যাক্সেলের এখান থেকে এটা ডায়ামিটারটা বের করবো, যতটুকু বের করবো সেখানে আমরা লক করে দিব। লক করে দেওয়ার পরে আগের মতোই এখানে হচ্ছে দেখবো যে মেইন স্কেলে ভার্নিয়ার স্কেলে শূন্য দাগটা মেইন স্কেলে কার সাথে মিলে গেছে। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 2.2 পর্যন্ত মিলে গেছে, তাহলে এমএসআর এর মান হবে 2.2। তারপরে আমরা দেখবো ভার্নিয়ার স্কেল ডিভিশন কত সেটা যদি আমরা দেখি, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 6 মানে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম যে প্রত্যেক ঘরে দুইটা করে ভাগ থাকে, তাহলে 6 মানে হচ্ছে 12, তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে 12। আমরা জানি যে ভার্নিয়ার কনস্ট্যান্ট এটার মান হচ্ছে 0.05 মিলিমিটার বা 0.005 সেন্টিমিটার। আচ্ছা, সো ভার্নিয়ার স্কেল রিডিং হবে কি ভার্নিয়ার কনস্ট্যান্ট ইন্টু ভার্নিয়ার স্কেল ডিভিশন। সো সেখান থেকে আমরা ভার্নিয়ার স্কেল রিডিং পাবো, আর মেইন স্কেল রিডিং পাইছি 2.2। এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে মেইন স্কেল রিডিং পাবো। দ্যাট মিনস আমরা আমাদের এই যে অ্যাক্সেল যেটা আছে সেই অ্যাক্সেলের ডায়ামিটারটা পেয়ে যাবো। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট টেবিলের কাজ। এরপরে সেকেন্ড যে টেবিলটা আছে সেই টেবিলের কাজটা আমাদের করতে হবে। সেটার জন্য কি করতে হবে, আমাদের একটা মিটার স্কেল লাগবে, তারপর হচ্ছে আমাদের কিছু লোড লাগবে, এরকম কিছু লোড লাগবে। এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকটা লোড হচ্ছে 500 গ্রাম করে, হাফ কেজি করে প্রত্যেকটা লোড 500 গ্রাম করে। যেমন এখানে টোটাল আমার 2 কেজি আছে, 500 এরকম টোটাল 2 কেজি এখানে আছে। তো আমাদের যেটা করতে হবে ফার্স্টে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের লোড হচ্ছে এখানে ঝুলাইতে হবে। তো এটা আমরা কীভাবে ঝুলাবো, যে এখানে যে অ্যাক্সেলের মধ্যে ইনিশিয়ালি আমাদের দেখে নিতে হবে এখানে যে পয়েন্টারটা আছে সেটা শূন্য কিনা। তো এটাকে শূন্য না থাকলে ঘুরে এটাকে শূন্য করে দিতে হবে। আচ্ছা, তারপর এটাকে আমি হচ্ছে কি করব, এখানে ঝুলাবো। আচ্ছা, তো এখন যে কাজটা করতে হবে সেটার জন্য একজন একটু হেল্প লাগবে। সেটা হচ্ছে একটু এই নিচে একটা দাগ দিতে হবে, নিচ বরাবর একটা দাগ দিতে হবে। এখানে একটা দাগ দিয়ে দেখতে হবে আমরা আসলে হাইটটা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের 2 কেজি দেওয়া আছে এবং 2 কেজির জন্য লোডের জন্য আমাদের হাইটটা কত। তো এরপর আমরা যদি এটাকে পাক দিই এবং আমাদের এখানে যতগুলা রেগুলেশন হবে সেই রেগুলেশনের সংখ্যাটা আমরা এর পাশে এখানে দেখতে পাবো। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি 11টা পাক হয়েছে। 11টা পাকের পরে এখানে আমরা আরেকটা দাগ দেব। এরপর যে জিনিসটা করতে হবে, এটা মধ্যবর্তী যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটা একটু বের করতে হবে এবং সেই মানটাই হবে আমাদের এই টেবিলে থাকা হাইটের মান। উপরের দাগটা আর নিচের দাগটা, এই দুইটা দাগের মধ্যবর্তী যে ডিস্টেন্স হবে আচ্ছা সেটা আমাদের হাইট, সেটা কত আসতেছে 79। আচ্ছা, 79 সেন্টিমিটার হচ্ছে আমাদের হাইট। আমাদের লোড আছে কত 2 কেজি, আর হাইটটা হচ্ছে 79 সেন্টিমিটার। তো এরপরে আমি হচ্ছে একটা স্টপ ওয়াচ নিব। এই স্টপ ওয়াচ নিয়ে আমি হচ্ছে এই জিনিসটাকে ছেড়ে দেব। আচ্ছা, স্টপ ওয়াচটাকে আমরা যে শূন্য করে নিলাম। আচ্ছা, তারপর আমরা জিনিসটা করব যে এই জিনিসটা এখানে আমরা একটু দেখে নিই এটা কত আছে। এটা হচ্ছে 11, তার মানে ইনিশিয়াল রেভলিউশন 11। তো আমাদের টেবিলে যে N1 আছে সেটাকে আমরা লিখবো হচ্ছে 11। আচ্ছা, তারপর এটাকে আমি হচ্ছে শূন্য করে দেব। শূন্য করে দিব, তারপর এটাকে আমি ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে যখন পড়বে তখন একটা সাউন্ড হবে। সেই সাউন্ডের পর থেকে আমরা হচ্ছে টাইম কাউন্ট শুরু করব এবং দেখবো যে পড়ার পরে এই জিনিসটা কতবার করে। আচ্ছা,
সো লেটস স্টার্ট। এবং ঠিক যখন এটা থেমে যাবে, যখন ঠিক তখনই আমি হচ্ছে আমার স্টপ ওয়াচটা অফ করে দেব। এটা থেমে গেছে, হ্যাঁ এই আমি স্টপ ওয়াচটা অফ করে দিলাম। এখানে আমার টাইম দেখতে পাচ্ছি কত, 18.34, 18.34 সেকেন্ড। এত সেকেন্ড ধরে এই জিনিসটা হচ্ছে ঘুরছে। এখন জিনিস খেয়াল করি আমরা, সেটা হচ্ছে যে এই জিনিসটা আমরা কাউন্ট করা শুরু করতেছি কখন থেকে, যখন হচ্ছে এই টাইমটা হচ্ছে তখন ততটুকু যখন এটা নিচে পড়ছে, তারপরে এটা কতবার পড়ছে। এখন আমাদের একটা জিনিস একটু বুঝতে হবে যে যখন এটা নিচে পড়লো তার আগে এটা কিন্তু 11 বার হচ্ছে, মানে আমার এই রশিটা 11 বার প্যাচ খাওয়ানো ছিল, তো এই রশির প্যাচ খুলতে কিন্তু 11 বার এটা ঘুরতে হয়েছে। তার মানে আমার যে টাইমটা, সেই টাইমটা কিন্তু এইখানে যে রেগুলেশন দেওয়া আছে সেই রেগুলেশন থেকে 11 বিয়োগ হবে। তার মানে এখানে আছে 64 থেকে যদি আমি 11 বিয়োগ করি, দ্যাট মিন্স এটা হবে 53। আচ্ছা, তো 53 হচ্ছে আমাদের N2, আর N1 হচ্ছে 11, আর আমার টাইম হচ্ছে কত, 18 সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টাল সেটআপ বা টেবিলে আমরা এভাবে মান বসাবো। এরপর আমাদের যে থিওরি আছে বা যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাতে আমরা যদি মান বসাই তাহলে খুব সহজে আমরা হচ্ছে আমাদের এটা বের করে ফেলতে পারবো, মোমেন্ট অফ ইনার্শিয়াটা বের করে ফেলতে পারবো। এবং এই একই এক্সপেরিমেন্ট আমরা এখন যেরকম হচ্ছে 2 কেজি দিয়ে করছি, এরপরে 1500 দিয়ে করব, 1000 দিয়ে করব, 2.5 কেজি দিয়ে করব, করার পরে প্রত্যেকবারের জন্য আমরা এইরকম মান পাবো। এবং সবগুলা মানকে যদি আমরা যোগ করে অ্যাভারেজ করি, সেক্ষেত্রে আমরা অ্যাভারেজ একটা আয়ের মান পাবো, মোমেন্ট অফ ইনার্শিয়ার মান পাবো, যেটাই হচ্ছে আমাদের এই এক্সপেরিমেন্টে আমরা যে জিনিসটা আসলে বের করতে চাই। আমরা যদি টেবিলটা দেখি, আমাদের নাম্বার অফ অবজারভেশন, এটা 1 নাম্বার অবজারভেশন, আমরা কত নিছিলাম, 2 কেজি নিছিলাম বা 2000 গ্রাম নিছিলাম। তো তার জন্য আমাদের যে হাইট লাগছে সেটা ছিল 79। ওকে, তো আমাদের N1 রেগুলেশন কত ছিল, 11। তো আমরা চাইলে এই একই জিনিস কয়েকবার করে দেখতে পারি যে কত হয়। তো সেক্ষেত্রে যদি আমরা একটা 11 হয়, এরকম আসলে সেমই হয়, বা 10 এরকম হতে পারে। তো আমরা যদি 2বার এক্সপেরিমেন্ট করি, 2বার যদি 11 আসে, সেটাকে 11 করলে সেটার অ্যাভারেজ আসবে 11। আচ্ছা, তো এরপর দেখলাম কত, N2 আমাদের ওইখানে কত ছিল, 64। তো আমি বললাম যে ওই ব্যাস খোলার জন্য বা রেগুলেশন খুলে যাওয়ার জন্য আমাদের 11টা ব্যাস লাগছে। তো 64 - 11, তাহলে এটা হচ্ছে কত, 53। তো এই সেম কাজ যদি আমরা 2বার করে দেখি, মানে আমাদের করার জন্য, অ্যাকুরেসির জন্য, বা আমরা যদি দেখতে চাই যে আমাদের কোনো ভুল আছে কিনা, এই জন্য এই কাজটা যদি আমরা 2বার করি, তাহলে 2বার যদি হয়, আরেকবার যদি এরকম হয় যে 52 হয়, তাহলে দুইটাকে অ্যাভারেজ করে যে মানটা আসবে সেটা আমরা লিখবো, যেমন এটা হবে কত, 52.5। আচ্ছা, তো টাইম এটার জন্য আমাদের 18.34 সেকেন্ড লাগছে। তো এটার জন্য এরকম হয়তো লাগবে 18.50 এরকম কিছু একটা লাগতে পারে। তো তারপর এই দুইটাকে যদি আমরা যোগ করে অ্যাভারেজ করি, 18.34 প্লাস 18.50 ডিভাইডেড বাই 2, তাহলে যেটা হবে সেটা হবে আমাদের রেজাল্ট। আচ্ছা, তো এখানে আমাদের যে টেবিলটা আছে, এই টেবিলের মানগুলো যদি আমরা আমাদের ফর্মুলাতে, ওয়ার্কিং ফর্মুলাতে ইউজ করি, তাহলে খুব সহজেই আমরা একটা ফ্লাই হুইলের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে আচ্ছা, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা তো স্টপ ওয়াচটা স্যার শুরু করছি ফ্লাই হুইল যখন টোটালি 11 বার ঘুরে যখন পড়ে গেছে তখন, তাহলে কেন স্যার আমরা বিয়োগ করতেছি? আচ্ছা, স্টপ ওয়াচটা যখন শুরু করছো তখন ফ্লাই হুইল, আচ্ছা ব্যাপারটা হচ্ছে কি, ধরো আমি ওই টাইম কাউন্টটা শুরু করছি কখন, তুমি খেয়াল করো, যখন হচ্ছে ওই যে আমার যে লোডগুলা ছিল, সেই লোডগুলা ফ্লোরে পড়ছে, তখন থেকে কিন্তু আমি টাইম কাউন্ট করা শুরু করছি, হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ আচ্ছা, স্যার। এখন দেখো যে ওই লোডটা ফ্লোরে যখন পড়লো, তখন অলরেডি ফ্লাই হুইল কিন্তু 11 বার ঘুরে গেছে, হ্যাঁ স্যার। তাই না? আচ্ছা, হ্যাঁ। তো তার মানে 12 থেকে যখন ঘোরা শুরু হয়েছে তখন থেকে আমি টাইম কাউন্ট শুরু করছি, এবং সেটা যে পর্যন্ত গিয়ে শেষ হয়েছে সেই পর্যন্ত টাইম কাউন্ট করছি।
রেভলিউশন তো আমরা আর ওইভাবে কাউন্ট করি নাই, রেভলিউশন তো টোটালি আছে। হ্যাঁ, এখন রেভলিউশন ওখানে যেটা দেখাচ্ছে সেটা কিন্তু হচ্ছে 1 থেকে দেখাচ্ছে। হ্যাঁ স্যার, এই এবার জন্য বুঝতে আমি পারছি। শেষে গিয়ে 11টা বিয়োগ করে দিচ্ছি। স্যার ভর চেঞ্জ করলেও স্যার রিভলিউশনটা তো সেম থাকার কথা স্যার, দড়ির দৈর্ঘ্যটা যেহেতু স্যার সেম, যদি সেম থাকে স্যার তাহলে তো রিভলিউশনটাও সেম থাকার কথা। সবসময় সেম থাকে না, বা কি অল্প স্বল্প চেঞ্জ হয়। স্যার আমার স্যার একটা কোশ্চেন, ভরের কারণে স্যার। বলো। স্যার আজ যে এক্সপেরিমেন্টটা করলাম এটা আসলে বাস্তবের সাথে কি মিল আছে? আচ্ছা এটা দিয়ে কি কাজটা কি, মূল কাজটা কি এটা? আচ্ছা, যে এক্সপেরিমেন্ট করছো সেটা দিয়ে তুমি ধরো, মানে এরকম তোমার কখনো করতে হবে না যে একটা ফ্লাই হুইল তোমার লাইফে কোনোদিন লাগবে। স্যার গভীর নলকূপ থেকে স্যার পানি তুলতে গেলে মনে হয় স্যার use করা। না না না, ব্যাপারটা এইরকম না। ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি, এটা একটা মেথড, এই একটা মেথডের মাধ্যমে আর এরকম স্যার গাড়ি টাড়ি আছে না, গাড়ির জড়তা আছে স্যার, এরকম একটা মেথডের মাধ্যমে ফ্লাই হুইল ভাই মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা যায়। ঠিক আছে, আচ্ছা। তার তো বলো। একদম কোথায় কাজে লাগবে সেটা আমি ঠিক বলতে পারতেছি না, কিন্তু কারণ আমারও ওরকম কোনো জায়গায় কাজে লাগে নাই। মানে এখন পর্যন্ত আমি এই যে তোমাদের পড়ানো বাদে আমার ফ্লাই হুইলের এই এক্সপেরিমেন্ট আমিও ফার্স্ট ইয়ারে করছিলাম, আবার ওইভাবে কাজে লাগে নাই যে আমি আবার কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফিজিক্স পড়াই, তো অনেক সময় স্টুডেন্ট এই সমস্ত কোশ্চেন করে ফেলে, ঠিক আছে? হ্যাঁ তখন ঠিক আছে। সেটা আমাকে ওইটার অ্যান্সার খুঁজতে হয় কিবা, সেজন্য আমার জানা আর কি। আমরা আচ্ছা, যত আমি এক্সপেরিমেন্ট তোমাকে আসলে ব্যাপারটা বলি। এখানে আসলে মেইন জিনিসটা এইটা না যে ধরো যে ফ্লাই হুইলের এই এক্সপেরিমেন্টটা কিভাবে করলো, কিভাবে পড়লো, ঠিক আছে, কেন 14 থেকে 11 বিয়োগ করতে হয়, এগুলো আসলে মেইন জিনিস না। এইখানকার মেইন কনসেপ্টটা আমি তোমাদেরকে মানে এখনই বলতাম। মেইন কনসেপ্টটা আসলে কি, এখানে আসলে কনসেপ্টগুলো একটু বোঝাটা খুব জরুরি। ধরো এই ফ্লাই হুইলে যে আমরা ফাইনালি যে ক্যালকুলেশন করব যেটা দিয়ে, যে ইকুয়েশন দিয়ে, সেই ইকুয়েশনটা আসলে কোত্থেকে আসলো। হ্যাঁ, এই জিনিসটা আসলে কিভাবে হয় আমি তোমাদেরকে একটু বলি। তো ফ্লাই হুইল ইনিশিয়ালি যখন থাকে, ফ্লাই হুইলটা ইনিশিয়ালি যে অবস্থায় থাকে, ধরো এই অবস্থায় আমি এখানে যে ছবি দেখতে পাচ্ছি, এই অবস্থায় ফ্লাই হুইল ইনিশিয়ালি থাকে, তাই না? আমি নির্দিষ্ট পরিমাণে একটা লোড চলাইছি একটা নির্দিষ্ট জায়গা থেকে, তখন আমি ছাড়ি নাই, এই অবস্থায় থাকে, তাই তো? জি স্যার, তো এই অবস্থায় থাকে। এইখানে এই ফ্লাই হুইলের সমস্ত এনার্জি কোন এনার্জি হিসেবে থাকে? পটেনশিয়াল। পটেনশিয়াল এনার্জি পটেনশিয়াল হিসেবে এনার্জি থাকে। থেকে হ্যাঁ, স্যার। এই পটেনশিয়াল এনার্জিটাই পরবর্তীতে বিভিন্ন এনার্জিতে কনভার্ট হয়, মানে কাইনেটিক এনার্জিতে কনভার্ট ঠিক আছে, কতগুলো এনার্জিতে কনভার্ট হয়, ফ্লাই হুইলটা পরে যে কাইনেটিক এনার্জি পায় সেটাও কিন্তু এই পটেনশিয়াল এনার্জি থেকেই আসে। জি স্যার। ঠিক আছে, তারপরে ফ্লাই হুইল নিজে একটা কাইনেটিক এনার্জি পায় না, আমার যে ভর আছে সেই ভরটা একটা কাইনেটিক এনার্জি পাইছে, সেটাও আমার এই পটেনশিয়াল এনার্জি থেকে আসতেছে। এবং পটেনশিয়াল এনার্জি, ফ্লাই হুইলে কিন্তু কোনো এনার্জি নাই, যা এনার্জি ছিল পুরাটাই হচ্ছে যে আমি যে লোড ঝুলায় রাখছি সেই লোডের মধ্যে পটেনশিয়াল এনার্জি হিসেবে আছে। সেই পটেনশিয়াল এনার্জি থেকেই আমি হচ্ছে ওই লোডের কাইনেটিক এনার্জি তৈরি হয়, ফ্লাই হুইলে কাইনেটিক এনার্জি তৈরি হয়। তারপরে একটা জিনিস চিন্তা করো, এই জিনিসটা যখন এদিক দিয়ে ঘুরতেছে তখন এইখানে ফ্রিকশন কাজ করতেছে না? জি স্যার, কাজ করতেছে। হ্যাঁ, এই ফ্রিকশনের এগেইনস্টেও তো কাজ করতে হয়। সেই শক্তিটা কোত্থেকে পাই? আমরা কি কোনো শক্তি দিছি ওরে? আমরা কিন্তু কোনো না শক্তি স্যার। দিই না। এখানে কিন্তু কোনো ইও নাই, মানে ইলেকট্রিক্যাল কিছু না যেটা কারেন্ট চলতেছে, সে কিন্তু একাই ঘুরতেছে। সেই শক্তিটাও আসে হচ্ছে এই পটেনশিয়াল এনার্জি থেকে। এই জন্য বলা যায় লস ইন পটেনশিয়াল এনার্জি অফ এম সমান সমান গেইন ইন কাইনেটিক এনার্জি প্লাস গেইন ইন কাইনেটিক এনার্জি অফ ফ্লাই হুইল প্লাস ওয়ার্ক ডান এগেইনস্ট ফ্রিকশন। এইখানে আমাদের ইকুয়েশন গুলা কিভাবে আসবে? লস ইন পটেনশিয়াল এনার্জি, এটা হচ্ছে এমজিএইচ। এখন এই যে কোশ্চেন করছিলা বা তোমার স্টুডেন্ট যেসব কোশ্চেন করে ওদের জন্য ব্যাপারটা হচ্ছে এরকম। ধরো ওরা হয়তো তোমাকে জিজ্ঞেস করতে পারে, স্যার এই যে পটেনশিয়াল এনার্জি এমজিএইচ এইটা কইলে আমার জীবনে কই কাজে লাগবে? এখন দেখো যে তুমি যখন এই যে আজকে মানে একটা ল্যাব করতেছো, হ্যাঁ, তো এখন কিন্তু আমি তোমাকে কি এটা বোঝাবো যে এমজিএইচ কেন হয়েছে, মানে পটেনশিয়াল এনার্জি যে এমজিএইচ, এটা কিন্তু আজকে আমি বোঝাবো না। কারণ আমি ধরে নিচ্ছি যে তোমরা ইন্টারমিডিয়েটে বা ক্লাস 9-10 এ এমজিএইচ মানে পটেনশিয়াল এনার্জি বের করতে যে এমজিএইচ এই সূত্রটা ইউজ করতে হয় এটা তোমরা জানো। জি স্যার। বা ইভেন তোমরা হচ্ছে সত্যিকার অর্থে যদি কোনো পটেনশিয়াল এনার্জি কোথাও বেরও করতে চাও, সেখান থেকে তোমরা আসলে বের করতে পারবা যে এটা এমজিএইচ। আর এই জিনিসটা কাজে লাগতে পারে কই? ধরো
আহ, আচ্ছা একটা ফোন রিসিভ করি একটু। আচ্ছা হ্যাঁ শোনো, সেটা হচ্ছে কি এই যে এমজিএস এটা তোমার কত কোন জায়গায় কাজে লাগতে পারে। ধরো তোমার কাছে একটা, তুমি কোন একটা কনস্ট্রাকশন সাইটে তুমি ইঞ্জিনিয়ার বা সামথিং কিছু একটা, তো এখন একটা ভারী একটা বস্তুকে তোমার তুলতে হবে। কোথায় তুলতে হবে? 20 তলা একটা ছাদের উপর তুলতে হবে। এখন তোমার কাছে ওই জিনিস তোলার জন্য যে যন্ত্রটা আছে, সেই যন্ত্রের ক্যাপাসিটি আসলে কতটুকু? সেই যন্ত্রের তো নির্দিষ্ট একটা ক্যাপাসিটি আছে, তাই না? ধরো এই পরিমাণ লোড সে তুলতে পারে। তো তখন তোমার থেকে একটা ক্যালকুলেশন করতে হবে যে আমি যদি 20 তলা তুলতে চাই, এই বস্তুটা 20 তলা উঠতে হইলে তার পটেনশিয়াল এনার্জি কত হবে, সেই এনার্জিটা আমার এই যন্ত্রে আছে কিনা, বা এই যন্ত্রটা আসলে কোন কয়তলা পর্যন্ত তুলতে পারবে। তো এই যেসব প্র্যাকটিক্যাল জিনিসগুলো হয়তো আমি নিজেও ফেস করি নাই, বাট এইগুলা তোমরাও কেউ কখনো ফেস করতে পারো। তখন আসলে এই আমাদের এইসব পড়াশোনাগুলো আসলে কাজে লাগবে। স্যার অটোমোবাইলের ক্র্যাঙ্কশ্যাফটের ভিতরে এটা কাজে লাগে আর কি, ফ্লাইহুইলটা মূলত। হইতে পারে, আমার আইডিয়া নেই। আচ্ছা তারপর হচ্ছে গেইন ইন কাইনেটিক এনার্জি অফ এম, সেটা হচ্ছে হাফ এম আর স্কয়ার ওমেগা স্কয়ার। এটা আমরা ইন্টারমিডিয়েট এই টাইপের ইকুয়েশন আমরা পড়ছি, ঠিক আছে। তারপর হচ্ছে গেইন ইন কাইনেটিক এনার্জি অফ ফ্লাই হুইল হাফ আই ওমেগা স্কয়ার। আছে ফ্রিকশনের বিরুদ্ধে যে এনার্জিটা, সে হচ্ছে যতগুলা প্যাচ সংখ্যা তার সাথে ফ্রিকশনাল এনার্জিটা, ফ্রিকশনাল ফোর্সটা গুণ হবে। তো এখান থেকে আমরা এটা আসলে সিম্পলিফাই করলে আমাদের ফাইনালি যে ইকুয়েশনটা আসে, সেই ইকুয়েশন হচ্ছে এইটা, হাফ আই এম জি এইচ মাইনাস এম আর স্কোয়ার ওমেগা স্কোয়ার 1 প্লাস n1 বাই n2। তো সেই ইকুয়েশন ইউজ করে আমরা হচ্ছে ফাইনালি সবগুলা বের করে নিয়ে আসি, মানে ফ্লাই হুইলে যখন আমি বটটা ঝুলাইলাম তখন সেখানে সঞ্চিত হলো আমার পোটেনশিয়াল এনার্জি। তারপর যখন ফ্লাই হুইলটা ঘুরলো উপরে পেঁচায়, তারপর ছেড়ে দিলাম, যখন ঘুরলো তখন ফ্লাই হুইলে হলো আমার কাইনেটিক অফ এনার্জি। হ্যাঁ আরিয়ান তুমি কি মানে কোশ্চেনটা শেষ করছো? মানে এটাই তো হবে। হ্যাঁ ফ্লাই হুইলে পটেনশিয়াল এনার্জি ছিল, সেটা কাইনেটিক এনার্জি হয়েছে, কিন্তু এখান তো শুধু ফ্লাই হুইলে কাইনেটিক এনার্জি হয় নাই, তুমি যে লোডটা ঝুলাইছো সেটার মধ্যেও কিন্তু একটা কাইনেটিক এনার্জি তৈরি হয়েছে, ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়েছে যেটা আমি বলতেছিলাম, সেটা হচ্ছে যখন একটা ফ্লাই হুইল ঘুরবে তখন ওইখানে ফ্রিকশন তৈরি হবে না, ঘর্ষণ তৈরি হবে না? জি স্যার। সেই ঘর্ষণটাকে এড়ানো, মানে ঘর্ষণের তো আমাকে বাধা দিবে, তো ঘর্ষণের যে বাধা সেটা এড়ানোর জন্য তোমার শক্তি লাগবে। সেই শক্তিটা আমরা ওই ইনিশিয়াল যে পটেনশিয়াল এনার্জি সেখান থেকেই পাই। জি স্যার। আচ্ছা তো এখানে তোমরা মনে হয় একটা জিনিস আমাকে একটু বলো নাই, বা আমি হয়তো ধরে নিচ্ছি যে তোমরা সেটা পারো। ব্যাপার কি তাই যে আমি আমাদের এখানে খুব শর্টে স্লাইড ক্যালিপার্স দিয়ে কিভাবে একটা অ্যাক্সেলের রেডিয়াস বের করতে হয় সেটা দেখানো হয়েছে। তোমরা কি ওইটুকুতে এটা পারবা, নাকি এটা আমি একটু ডিটেইল দেখাবো? স্যার একটু ডিটেইল দেখাই দিন স্যার। ভালো হয়। আচ্ছা একটু ডিটেইল দেখাই তাহলে। স্যার আমাদের যে এভারেজ যে রিডিং গুলো নিয়ে এসেছে স্যার, ওটা তো একবার দেখলাম, প্রথমে দেখলাম স্যার সেম স্যার, পরে করে একটু চেঞ্জ করে নিয়েছি স্যার। সেম নিয়ে কি যাবে নাকি? এভারেজ এভারেজ যে রিডিং গুলো রিভলিউশন টাইমের ক্ষেত্রে।
এটা কি মানে সেম নেওয়া যাবে নাকি চেঞ্জ করে, চেঞ্জ তো আসার কথা, মানে এমনি কি আমরা সেম হতে পারে না নাকি? আমাদের চেঞ্জ করতে হবে, আমাদের যেটা করতে হবে যে এরকম ফার্স্টে ধরো 2.5 কেজির জন্য নিলাম, হাইটটা আমরা সেম রাখতে পারি বা চেঞ্জও করতে পারি, কোনো সমস্যা না। তো এখানে রেগুলেশন N1টাও মোটামুটি সেমই থাকে, কিন্তু N2 মানটা তোমার পরিবর্তন হবে, তারপরে সেটাকে অ্যাভারেজ করতে হবে। আর ওকে স্যার। N2 এর জন্য প্রথমবার N2 এর জন্য যে টাইম হবে সেটা T1, পরেরবার জন্য T2, পরে সেই টাইমের অ্যাভারেজ করতে হবে। ওকে স্যার। স্প্রিং এর দুইটা এক থেকে 1 2 3 4 5 তো এই এক্সপ্লেন করার জন্য আমাদের অ্যাকচুয়ালি দুটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা থাকতে হবে। একটার নাম হচ্ছে স্লাইড ক্যালিপার্স আর একটার নাম হচ্ছে স্ক্রু গজ। তো শুরুতে আমি স্লাইড ক্যালিপার্স নিয়ে কথা বলি। স্লাইড ক্যালিপার আচ্ছা, মানে এটা অ্যাকচুয়ালি এমন একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টে আমাদের অন্য একটা এক্সপেরিমেন্ট করতে হইতো, তো সেই এক্সপেরিমেন্টটা আসলে অনলাইনে করা যায় না, বাট ওই এক্সপেরিমেন্টে আমাদের এই স্লাইড ক্যালিপার্সের পুরো ডিটেইলস আছে বা স্ক্রু গজের পুরো ডিটেইলস আছে। তো সেইখান থেকে আমি স্লাইড ক্যালিপার্সের ডিটেইলসটা তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? জি স্যার, ঠিক স্যার আছে। এটার নাম স্লাইড ক্যালিপার্স, অনেক সময় ভার্নিং ক্যালিপার্সও বলা হয়। এটার মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের মেইন স্কেল আর একটা হচ্ছে ভার্নিং স্কেল। এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা হচ্ছে আমাদের মেইন স্কেল, আর যে স্কেলটা এদিকে স্লাইড করে যাচ্ছে সেটার নাম হচ্ছে ভার্নিং স্কেল। এই স্লাইড ক্যালিপার্সের একটা ধ্রুবক আছে, সেটাকে আমরা বলি ভার্নিয়ার কনস্ট্যান্ট। ভার্নিয়ার কনস্ট্যান্টের সংজ্ঞাটাকে যদি আমি সহজে বলি তাহলে সংজ্ঞাটা হবে এরকম যে এই স্লাইড ক্যালিপার্সের মাধ্যমে আমি সর্বনিম্ন যতটুকু মেজারমেন্ট করতে পারি সেটা হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা আমরা কিভাবে বের করব? এই স্লাইড ক্যালিপার্সের যে মেইন যে স্কেলটা আছে সেই স্কেল আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 1 2 3 4 5 এরকম সেন্টিমিটার করে আছে, এবং 0 থেকে 1 এর মধ্যে 10টা ভাগ আছে। তাহলে 1 সেন্টিমিটারের মধ্যে যদি 10টা ভাগ থাকে তাহলে প্রতি এক ঘরের দৈর্ঘ্যকে আমরা বলতে পারি 0.1 সেন্টিমিটার, দ্যাট মিন্স হচ্ছে 1 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি একটা স্লাইড ক্যালিপার্সের সর্বনিম্ন এক ঘরের দৈর্ঘ্য হচ্ছে 1 মিলিমিটার। আরেকটা জিনিস যদি আমরা দেখি যে আমাদের যে ভার্নিয়ার স্কেলটা আছে সেই ভার্নিয়ার স্কেলে কতগুলা ভাগ আছে, তো এখানে আমরা যদি দেখতে পাই 0 মাঝখানে একটা ভাগ, তারপর হচ্ছে 1, তারপর একটা ভাগ, তারপর হচ্ছে 2, এরকম করে যদি আমরা এটা দেখি তাহলে ভার্নিয়ার স্কেলে এখানে টোটাল ভাগ সংখ্যা হবে 20। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাইলাম কি যে স্লাইড ক্যালিপার্সের মেইন স্কেলে ক্ষুদ্রতম এক ঘরের মাপ হচ্ছে 1 মিলিমিটার, আর ভার্নিয়ার স্কেলের টোটাল ভাগ সংখ্যা হচ্ছে 20। তো ভার্নিয়ার কনস্ট্যান্টটা বের করতে হয় এইভাবে যে ভার্নিয়ার কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু স্লাইড ক্যালিপার্সের ক্ষুদ্রতম এক ঘরের মান ডিভাইডেড বাই ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। তাহলে 1 ডিভাইডেড বাই 20, তাহলে এটা হবে 0.005 মিলিমিটার বা হচ্ছে 0.005 সেন্টিমিটার। স্লাইড ক্যালিপার্সে কোনো যান্ত্রিক ত্রুটি আছে কিনা সেটা বোঝার জন্য মেইন স্কেলের 0 এবং ভার্নিয়ার স্কেলের 0 এই দুটাকে একত্রে মিলাতে হবে। যদি দুইটা 0 একত্রে মিলে যায় তাহলে বুঝতে হবে যে এই স্লাইড ক্যালিপার্সে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই। আমরা দেখতে পাচ্ছি এই স্কেলে দুইটা 0 একত্রে মিলে গেছে, সো এই স্কেলে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটি নেই। এই স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আমাদের কি করতে হবে? অ্যাকচুয়ালি এইখানে যে আমরা যে স্প্রিংটা দেখতেছি, স্প্রিং এর দুইটা দৈর্ঘ্য বের করতে হবে। একটা হচ্ছে এক্সটার্নাল, একটা আমরা এটা স্প্রিং এর দৈর্ঘ্য মাপবো। স্প্রিং এর হচ্ছে এটাকে কি বলা হয়, স্প্রিং এর ব্যাসার্ধ আমরা মাপবো।
দুই রকম ব্যাসার্ধ, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। দ্যাট মিন্স হচ্ছে আমরা আসলে ব্যাসার্ধ মাপার জন্য আসলে ব্যাসটা মাপবো, ডায়ামিটার। একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের ইন্টারনাল ডায়ামিটার, আর আমরা একটা এক্সটার্নাল ডায়ামিটার বের করব, সেটা হচ্ছে কিভাবে, সেটা হচ্ছে এভাবে হচ্ছে আমরা এক্সটার্নাল ডায়ামিটারটা বের করব। আচ্ছা, তো আমরা এরকম কোন একটা জিনিস যখন আমরা মাপতে যাই, আমরা যদি এক্সটার্নাল ডায়ামিটারটা মাপতে যাই, তাহলে আমরা কি করব, এই যে এই স্লাইড ক্যালিপার্সের ইনিশিয়ালি কি হয় যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই মেইন স্কেল আর ভার্নিয়ার স্কেল, মেইন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 তারা একই জায়গায় থাকে। যদি স্লাইড ক্যালিপার্সে কোনো ত্রুটি না থাকে তাহলে তারা একই জায়গায় থাকবে। তো এরপরে যখন আমরা কোনো কিছু মাপতে যাব, তখন যে জিনিসটা হবে, এই দুইটা শূন্যর মধ্যে একটা দূরত্ব তৈরি হবে। তো আমাদের আসলে দেখতে হবে মেইন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 মধ্যবর্তী দূরত্বটুকু কত। আচ্ছা, সেই জিনিসটা যদি আমরা দেখি এবং আমরা যেখানে যতটুকু মাপবো সেটা যদি আমরা এখানে লক করে দেই, তাহলে এরপর থেকে আমরা দেখতে পারবো। এখানে আপনারা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেইন স্কেলের 0 আর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 0। তো আমরা দেখবো মেইন স্কেলের 0 আর ভার্নিয়ার স্কেলের 0 মধ্যবর্তী দূরত্ব কতটুকু। তাহলে আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে 2.6 কে অতিক্রম করছে, বাট 2.7 পর্যন্ত যায় নাই। আমরা যদি এখানে দেখতে পাই যে ভার্নিয়ার স্কেলের যে 0 দাগটা, সেটা হচ্ছে যে 2.5 2.6 কে অতিক্রম করছে, কিন্তু 2.7 পর্যন্ত যায় নাই। আমরা বলছিলাম যে এই ধরনের কাজ আমরা নর্মাল এরকম একটা স্কেলের মাধ্যমে মেজারমেন্ট করতে পারি, কিন্তু আমরা অ্যাকুরেসির জন্য হচ্ছে ভার্নিয়ার স্কেল ইউজ করি। তো এই জন্য আমরা আমাদের ভার্নিয়ার স্কেলে আমরা যদি টেবিলটা দেখি, তাহলে ফার্স্টে যে ঘরটা দেখবো সেটার নাম হচ্ছে MSR বা মেইন স্কেল রিডিং। তাহলে মেইন স্কেল রিডিংটা হবে কত, যে ভার্নিয়ার স্কেলের 0 দাগ মেইন স্কেলের যে দাগটাকে অতিক্রম করে গেছে। দ্যাট মিন্স এখানে আমরা যেটা পাইলাম যে 2.6 কে অতিক্রম করছে, কিন্তু 2.7 পর্যন্ত যায় না। তাহলে যে জিনিসটা হবে, তাহলে মেইন স্কেলের রিডিংটা হবে 2.6। আচ্ছা, তাহলে MSR হচ্ছে আমার 2.6। এরপর আমরা যদি টেবিলটা দেখি, সেই টেবিলে এরপরে যে মানটা থাকবে সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন। তাহলে আমাদের এখন দেখতে হবে ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আসলে কি। আচ্ছা, তো ভার্নিয়ার স্কেল ডিভিশনটা আমরা দেখবো যে ভার্নিয়ার স্কেলে যে আমরা বলছিলাম টোটাল 20টা ভাগ সংখ্যা আছে। তো সেই 20টা ভাগ সংখ্যার সাথে কোন একটা ভাগের সাথে মেইন স্কেলে কোন একটা ভাগ ভার্টিক্যালি মিলে যাবে। তো কোন ভাগটা মিলবে সেই জিনিসটা আমি একটু বের করে দেখাই। আমরা হচ্ছে একেবারে প্রথম থেকে দেখা শুরু করব যে কোন ভাগটা সবচেয়ে সুন্দর মতো মেইন স্কেলের সাথে মিলে গেছে। আমরা যদি এই যে 3 নাম্বার যে ঘর এখানে যেটা দেওয়া আছে, সেই 3 নাম্বার ঘরটা যদি দেখি, তাহলে 3 নাম্বার ঘরটা দেখলে আমি বুঝতে পারবো যে এই 3 নাম্বার ঘরটা উপরে মেইন স্কেলের সাথে একেবারে পুরোপুরি মিলে গেছে। তো আমরা যদি খেয়াল করে দেখি 3 নাম্বার ঘর অ্যাকচুয়ালি ভার্নিয়ার স্কেলে কততম ভাগ সংখ্যা, 1 পর্যন্ত 2টা, 2 পর্যন্ত 4টা, তাহলে 3 পর্যন্ত হবে 6টা। তাহলে ভার্নিয়ার স্কেল ডিভিশন হচ্ছে আমাদের 6। তার মানে হচ্ছে ভার্নিয়ার স্কেলে যে ষষ্ঠ যে ঘরটা, সেই ঘরটা মেইন স্কেলে আরেকটা ঘরের সাথে ভার্টিক্যালি লম্বভাবে মিলে গেছে। এই কারণে আমাদের ভার্নিয়ার স্কেল ডিভিশন হবে 6। আচ্ছা, এখন পর্যন্ত আমরা যে মানগুলো নিচ্ছিলাম সেই সবগুলো মানই কিন্তু হচ্ছে কিভাবে নিচ্ছি আমরা, এটা হচ্ছে যে সেন্টিমিটারে নিছি আমরা। মেইন স্কেল রিডিং ছিল হচ্ছে 2.6 সেন্টিমিটার, আর ভার্নিয়ার স্কেল এটা হচ্ছে, এটা কোনো একক নয়, এটা হচ্ছে ডিভিশন এবং সেটা হচ্ছে 6। আচ্ছা, এরপর আমরা ভার্নিয়ার কনস্ট্যান্টের মান জানি, সেটা হচ্ছে 1 সেন্টিমিটার ডিভাইডেড বাই 20, তাহলে এটা হয় 0.05 মিলিমিটার। এটাকে যদি আমরা সেন্টিমিটারে করি তাহলে 0.005 সেন্টিমিটার। আচ্ছা, তো এরপরে যদি আমরা টেবিলটা দেখি, টেবিলের পরে ঘরটা যেটা দেখতে পাবো সেখানে আছে কি আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। ভার্নিয়ার স্কেল রিডিং সমান হচ্ছে ভার্নিয়ার স্কেল ডিভিশন ইনটু ভার্নিয়ার কনস্ট্যান্ট। তাহলে 0.005 ইনটু 6, তাহলে আমাদের যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল রিডিং। আচ্ছা, তো এরপর আমাদের টোটাল রিডিংটা আমরা কিভাবে বের করব, মেইন স্কেল রিডিং প্লাস ভার্নিয়ার স্কেল রিডিং, এই দুটো জিনিস আমরা যোগ করব। এই দুটো জিনিস যোগ করলে আমাদের আসবে কি টোটাল রিডিং। আচ্ছা, ঠিক একই ভাবে আমরা যে কাজটা করব, যে এখানে আমরা একটা মান নিব, এই মাঝ বরাবর একটা মান নিব, আর উপর বরাবর আরেকটা মান নিব। তিনটা মান নিব, এই তিনটা মানকে যোগ করে যদি আমরা আমাদের বের করি, এই স্কেলের জন্য এক্সটার্নাল ডায়ামিটার। আর এই সেম কাজটা, এই সেম যে কাজটা করলাম সেই কাজটা যদি আমরা এইভাবে না নিয়ে আমরা যদি এভাবে নেই, দ্যাট মিন্স আমরা ভেতরের মানটা নেই, যে ইন্টারনাল
ডায়ামিটারটা নিতে চাই, তাহলে সেম ভাবেই আমরা এখানে লক করব, লক করে আবার হচ্ছে মেইন স্কেল রিডিং নিব, ভার্নিয়ার স্কেল ডিভিশন নিব, আর ভার্নিয়ার কনস্ট্যান্টটা তো সবসময় একই, তো সেইভাবে আমরা হচ্ছে এই স্কেলে ইন্টারনাল ডায়ামিটারটাও বের করে ফেলতে পারবো। ইন্টারনাল ডায়ামিটারের ক্ষেত্রে আমরা 3টা মান নিব, এখানে একটা, উপরে একটা, আর নিচেই হচ্ছে একটা, যদি আমরা এই বরাবর নেই, একটা যদি এই বরাবর নেই, আরেকটা আমরা এই বরাবর দিতে পারবো। এরকম করে নিয়ে আমরা হচ্ছে ভার্নিয়ার স্কেলের ক্ষেত্রে এক্সটার্নাল আর ইন্টারনাল ডায়ামিটারগুলো বের করে ফেলতে পারবো। এখন আমরা যে আচ্ছা, এই হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্স বৃত্তান্ত। আসলে এখন কি স্লাইড ক্যালিপার্স নিয়ে একটু ক্লিয়ার তোমরা? তোমাদের আসলে এটা তো আগে থেকেই করা, ইন্টারমিডিয়েটে নিশ্চয়ই করছো, সো জাস্ট আমি একটু মনে করাই দিলাম। হ্যাঁ স্যার। ওকে, আমরা তাহলে এখন মানে আমাদের ল্যাবটা আসলে দেখতে কেমন সেই জায়গায় দেখে ফেললাম। আমাদের এখন সিমুলেশনে আসলে ল্যাবটা করতে হবে, তো সেটা করার জন্য আমাদের একটা ওয়েবসাইটে যাইতে হবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে blabamrita.edu। ঠিক আছে, তো তোমরা আসলে এইভাবে সার্চ দিতে পারো blab.amrita। এইটুক লেখে সার্চ দিলেই হবে, blab.amrita.edu দিয়ে সার্চ দাও গুগলে, ডিরেক্টলি এখানে চলে আসবে। ঠিক আছে, এইখানে চলে আসার পরে তোমরা হচ্ছে যাবা ফিজিক্যাল সায়েন্সেসে যাবা। এইখানে আমাদের ল্যাবগুলো আছে। তো ইনিশিয়ালি আমাদের এখানে লগ ইন করতে হবে। তো আমার তো অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট আছে, যার কারণে আমি ডিরেক্ট লগ ইন করে ফেলতে পারবো। তো তোমাদের সাইন ইন করতে হবে শুরুতে। স্যার আমরা কিভাবে লগ ইন করবো? সাইন ইন করার জন্য এই শুরুতে গুগল দিয়ে সাইন ইন করতে পারো। নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে তৈরি করো ওই একই প্রসেস। অ্যাকাউন্ট একটা খুলে নেবো স্যার এটাই। ঠিক আছে, একটা অ্যাকাউন্ট খুলে ফেলবো। ঠিক আছে, গুগল মানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে জাস্ট ক্লিক করলেই দেখবা যে হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা জিনিস হতে পারে। বা তোমরা চাইলে কি করতে পারো, যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাইতে পারো। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে তোমার মেইল আইডি দাও। স্যার আসতে পারছি, তারপর কোথায়? কনফার্ম মেইল আইডি, একটা পাসওয়ার্ড দাও, কনফার্ম পাসওয়ার্ড, ফার্স্ট নেম একটা দিলা, লাস্ট নেম একটা দিলা, তারপরে ফোন নাম্বার তো মনে হয় জরুরি না দেওয়া, তারপরে দিয়ে দিতে পারো, সমস্যা নাই। ফোন নাম্বার আসলে জরুরি না, এই যে প্রথম 4টা আসলে জরুরি, পরে এগুলো আসলে কোনোটাই জরুরি। ঠিক আছে, দিয়ে রেজিস্টার দিয়ে দাও, দিয়ে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি করবা, তারপর নর্মাল লগ ইন করবা। কি বলে নর্মাল তুমি হচ্ছে লগ ইন করে ফেলতে পারবে। স্যার মডার্ন ফিজিক্স ভার্চুয়াল ল্যাবে যাব স্যার? লগ ইন করছো? জি স্যার, আমার আগেই করা ছিল। আচ্ছা, সবাই শেষ করুক, তারপর আমরা আস্তে আস্তে যাই। জি স্যার। স্যার কান্ট্রি স্যার কোনটা দিব? হ্যাঁ, কান্ট্রি কি কোনটা? স্যার এখানে স্যার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, ওইটা স্যার কোনটা দিব? যে কোনো একটা দিলেই হবে? বাংলাদেশ দিয়ে দাও। স্যার এখানে বাংলাদেশ নাই। ও আচ্ছা, তাহলে আদার্স দিয়ে দাও। আচ্ছা, সবাই লগ ইন করো, আমি আসতেছি 1 মিনিট। অমৃতা
এই কি পুরোপুরি কমপ্লিট করছেন? কি বলো? প্রসেসটা কি কেউ কমপ্লিট করছে নাকি সেটা বললাম। অ্যাড্রেসটা কি বললো? আদার কান্ট্রি। ভাই অ্যাড্রেসটার নাম কি বললো স্যার? ও ওয়েবসাইটের নামটা VLab। vlab.amrita.edu। আচ্ছা, গেস্ট হিসাবে কি ঢুকলে সমস্যা আছে নাকি? দেখেন হয় কিনা। সবার হয়েছে? জি স্যার। জি স্যার, আমার হয়েছে। জি স্যার, হইছে স্যার। এরপরে আজকে ল্যাব করার জন্য আমাদের যাইতে হবে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব। ঠিক আছে, আজকেরটা করার জন্য যাইতে হবে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব। এখানে দেখো এটা আছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্লাইহুইল। তো এখানে ওইরকম থিওরি দেয়া আছে, ঠিক আছে, থিওরিতে ফুল দেয়া আছে, অ্যাপ্লিকেশনস দেয়া আছে। স্যার এখান থেকে যেতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। হ্যাঁ, এখান থেকে না, এখান থেকে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ ফ্লাইহুইল। ফ্লাইহুইল। এখানে স্যার আমি লগ ইন করছি, লগ ইন করার পর তারপর কোথায় যাব? আচ্ছা, ওখান থেকে যাওয়া হচ্ছে ফিজিক্যাল সায়েন্সেস। স্যার হোম থেকে তারপরে ফিজিক্যাল সায়েন্স হয়ে যাবে। ওকে, ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্যাল সায়েন্সেস, তারপর হচ্ছে মেকানিক্স ভার্চুয়াল। স্যার হ্যাঁ বলো। ইলেকট্রিসিটি এন্ড মেকানিজম ভার্চুয়াল ল্যাব। না, একটু নিচের দিকে যাও, তাহলে দেখো মেকানিক্স ভার্চুয়াল ল্যাব আছে। মেকানিক্স ভার্চুয়াল ল্যাব, হ্যাঁ। হ্যাঁ, তারপর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ ফ্লাইহুইল। স্যার যেটা বলতেছিলাম, এখানে তো স্যার অনেক কম কম মান নেওয়া। হ্যাঁ হ্যাঁ স্যার আপনি যখন স্যার ল্যাবটা করেছেন তখন স্যার আপনি ফ্লাইহুইলটা ঘুরায় একদম উপর পর্যন্ত নিয়ে গেছেন, কিন্তু এখানে তো স্যার 0.2 সেন্টিমিটার স্কেল শো করতেছে। আচ্ছা, এইখানে হচ্ছে মানে অত বেশি হয় না, কিন্তু চাইলে করা যাবে, কিন্তু বাট ওইটার মতো হবে না, কি এত বেশি হবে না এরকম আর কি। আর এই ল্যাবটা হচ্ছে আগের চাইতে একটু চেঞ্জ হয়ে গেছে, আগের মতো নাই। না স্যার, কারণ আমি ওইটাই স্যার ট্রাই করতেছিলাম যে লাস্ট আরো সেমিস্টারে উপরে যেভাবে ওঠানো করছিলাম, যায় কিনা। লাস্ট সেমিস্টারে যেভাবে করছিলাম সেটা এরকম না। আচ্ছা, এখানে চোজ এনভায়রনমেন্টে আর্থ দাও, সমস্যা নাই। ম্যাস অফ দ্য ফ্লাইহুইল এটা 5 কেজি থাকুক। ডায়ামিটার অফ দ্য ফ্লাইহুইল 10 সেন্টিমিটার। চাইলে চেঞ্জ করা যায়, কিন্তু এটা রাখাই ভালো। ম্যাস অফ দ্য রিংস এখানে হচ্ছে একটু 200 স্লোলি থেকে, করেন স্যার, হ্যাঁ হ্যাঁ একটু স্লোলি করেন, তাইলে আমরাও দিতে পারি বলে আর কি। আচ্ছা, মানে উপরে দুইটা সেম থাকুক, ঠিক আছে, উপরে যে দুইটা আছে এটা সেম থাকুক। ম্যাস অফ দ্য ফ্লাইহুইল এটা 5 কেজি থাকুক, আর ডায়ামিটার অফ দ্য ফ্লাইহুইল 10 সেন্টিমিটার, মানে যা আছে তাই থাকুক।
এরপরে ম্যাথ অফ দ্য রিংস। ম্যাথ অফ দ্য রিংস এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি এবং এটা আমাদের চেঞ্জ করতে হবে। 200, 400, 600, 800, 1000 এইটুকুর মধ্যে আমাদের সীমাবদ্ধ রাখতে হবে। ঠিক আছে, তো শুরুতে 200 দিয়ে শুরু করি। diameter of the axle 1 and number of ohms of cord এটা হচ্ছে 1। এটাকে তুমি যদি বাড়ায় দাও তাহলে দেখবে এটা উপরে উঠে যাবে। ঠিক আছে, এটা 10 করলাম তাহলে এই যে উপরে উঠে গেছে। ঠিক আছে আলামিন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ম্যাথ অফ দ্য রিং বলতে কোনটা? এটা হলো পাক সংখ্যা। এটা হচ্ছে পাক সংখ্যা। ম্যাথ অফ দ্য রিং বলতে কোনটা? ম্যাথ অফ দ্য রিংস হচ্ছে যে এই যে এটা ঠিক আছে স্যার মানগুলো আবার বলে একটু ভালো হতো। ম্যাথ অফ দ্য রিংস কি মানগুলো আবার বলবো? জি স্যার, জি জি স্যার, জি স্যার। মানে এখানে যেটা আছে তোমরা এটাই রাখবা, যেমন হচ্ছে ম্যাথ অফ দ্য ফ্লাই হুইল লোয়েস্ট যেটা আছে ওটাই রাখো 5 কেজি। 5 কেজি। ডায়ামিটার অফ দ্য ফ্লাই হুইল এটাও যেটা আছে লোয়েস্ট 10 সেন্টিমিটার ওটাই রাখো। স্যার এটা 10 সেন্টিমিটার কি স্কেলে মাপলাম যেটা? হ্যাঁ, এই যে আমরা স্লাইড ক্যালিপার্স দিয়ে আসলে যেটা মাপলাম এই যে এটা। আচ্ছা, এটা হচ্ছে ডায়ামিটার। ডায়ামিটারে ফ্লাই সরি এই যে ফ্লাই হুইল, এই ফ্লাই হুইলের ডায়ামিটার কত সেটা। আর ম্যাস অফ দ্য রিংস এটা হচ্ছে 200 গ্রাম। আর ডায়ামিটার অফ এক্সেল মানে এই যে কি বলে এটা ডায়ামিটার কত সেটা হচ্ছে 2 স্যার ফোনে করা স্যার অনেক টাফ স্যার, মানে দুইটা বারবার চেঞ্জ করা লাগে তো। ফোনে একটু টাফ হবে, সত্যি কথা। তো ইনিশিয়ালি যারা ফোনে করবা তারা শুরুতে আমি যা করতেছি এটা আগে দেখো, পুরোটা দেখার পরে পরবর্তীতে তুমি চেষ্টা করো। জি স্যার, মানগুলো স্যার খাতায় লিখছি স্যার, এরপরে স্যার ওইখানে বসাবো। তো এই যে এখন আমার কিন্তু এই যে চলে আসছে, দেখো এই যে এখানে সবগুলো কিন্তু চলে আসছে। এখন আমার ম্যাথ হচ্ছে 200, তাই না? হাইট কত হবে বলো তো? 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার দেয়া আছে। হ্যাঁ, তারপর হচ্ছে রেগুলেশন কত? এটা তো স্যার বুঝতে পারতেছেন আচ্ছা, রেগুলেশন। নাম্বার অফ রেগুলেশন এটা হচ্ছে যে নাম্বার অফ কর্ডস 11 না 10 ছিল এখানে। ও হ্যাঁ স্যার, আমরা 10 10 নিছিলাম। হ্যাঁ 10, এটা হচ্ছে 10। স্যার আরেকটা কোশ্চেন, এই যে 10 টা একটু আমি ক্লিয়ার না স্যার, কোন টুকের মান 10? এই যে এখানে যে পাক হইলো সেটা। মানে 10 সংখ্যক বার এটা পাক হইছে। হ্যাঁ, এই যে দেখো এই যে আমি কমাইতেছি যে এখানে পাক সংখ্যা কমে যাচ্ছে না? জি স্যার। এই যে এখন ধরো এই যে এখন একটা পাক আছে, তাই না? জি স্যার। এই যে আরেকটু আনলে দুইটা হইছে, এরকম করে যে আমরা ম্যাক্সিমাম দিলাম। জি স্যার 10। তো ম্যাক্সিমাম 10 হতে পারবে এখানে, এর বেশি হতে পারবে না। স্যার তার উপরে যে মানটা 2 সেন্টিমিটার সেটা কিসের? সেটা হচ্ছে অ্যাক্সেল বলে। এই যে আমি যেখানে দিয়ে মানে এই ফ্লাই হুইলটা যে অ্যাক্সিসকে কেন্দ্র করে ঘুরতেছে না? জি স্যার। এটার ডায়ামিটার। আচ্ছা স্যার, উপরে আবার 10 সেন্টিমিটার আছে সেটা কি? আচ্ছা, 10 সেন্টিমিটার হচ্ছে যে আমার যে ফ্লাই হুইলও তো একটা টাইপের জিনিস, মানে একটা গোল জিনিস না? জি স্যার, গোল জিনিস। ফ্লাই হুইলের ডায়ামিটার কত? আচ্ছা ওকে, জি স্যার, এবার ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে। তো এখন আমাদের n2 বের করতে হবে আর t বের করতে হবে। তো এখন আমরা যেটা করব, এই যে এখানে যেটা আছে রিলিজ করে দিব। তো এটা আমরা রিলিজ করে দিব। রিলিজ করলাম, এই যেটা পড়তেছে আস্তে আস্তে। এটা যদি তুমি এরকম করে দেই তাহলে দেখতে শুরু। স্যার স্টার পোস্টটা একা শুরু হবে না? হ্যাঁ, স্টার পোস্ট একা শুরু হবে। এটা যতক্ষণ ঘুরবে এই স্টার পোস্টটা ততক্ষণ চলবে। আচ্ছা, এইরকম করলে জিনিসটা তোমাদের জন্য দেখতে সুবিধা হবে, তাই না? স্যার টাইমটা কি সেকেন্ডে হবে? এই যে টাইম সেকেন্ড শেষ হয়ে গেলে পাশে মিনিট চলে আসবে।
স্যার এটা মনে হচ্ছে নতুন, এত তো ঘুরে না আমাদের আমাদের তো ভর বেশি ছিল, উচ্চতা বেশি ছিল। হুম মানে এটা একটু টেকনিক করতে হবে কিভাবে কম ঘুরে, কারণ বেশি ঘুরলে যেটা হবে এরকম যে ঘুরতেই থাকে অনেক স্যার ভর একঘেয়েমি। যদি আমি ভর স্যার যদি বাড়ায় মাস দেই তাহলে এটা কমে যাবে। তাহলে ঘুরবে কম। হুম স্যার আর আমার যদি স্যার ওই যে ভর ফ্লাই হুইলে ভরটা বাড়াই দিতে হবে। হ্যাঁ, 104 ফ্লাই হুইলে ভরটা বাড়িয়ে দিতে হবে, বা আমরা চাইলে ফ্লাই হুইলের ডায়ামিটারটাও বাড়িয়ে দিতে পারি, তাহলে ওটা ভারী হয়ে যাবে তো তখন একটু কম ঘুরবে। স্যার আমারটা 194.09 বার ঘুরছে। আচ্ছা ভাই আপনি কি ফোনে করতেছেন নাকি পিসি? না, ল্যাপটপ দিয়ে করতেছি। স্যার এটা কি ফোনে হবে না? না ফোনে করা যায় তো, একটু কঠিন হতে পারে। মানে ফোনে করতে স্বাভাবিকভাবেই তুমি একটা চিন্তা করো একটা বড় ল্যাপটপ, সেইখানে তোমার মানে যে আমি নিজেই হচ্ছে যখন ওই যে ফুল স্ক্রিন দেই নাই আমার নিজেরই উপর নিচে যাওয়া লাগতেছিল, এখন ফুল স্ক্রিন দিচ্ছি এখন আর কোনো সমস্যা হচ্ছে না। মনে হচ্ছে 194তে গিয়ে ঠেকবে, তাই মনে হচ্ছে। 94.09 স্যার। স্যার আমার তো ওরকমই আসলো। হ্যাঁ, ওখানে গিয়ে দেখবে। কারণ এটা তো আসলে সিমুলেশন, সেট এখানে করা আসলে আছে এগুলো আগে সবার থেকে। সবার একই একই ডাটাই হবে, ঠিক আছে। এটা যদি তুমি 94.01 ফিজিক্যালি করতা তাহলে দেখতা যে তোমার ফ্লাই হুইল একরকম করতেছে আর একজনের ফ্লাই হুইল আরেক রকম করতেছে। এটাই আসলে ফিজিক্যাল আর সিমুলেশনের পার্থক্য। সিমুলেশন তোমার আসলে একটা সিমুলেটেড রেজাল্ট দেয়, ক্যালকুলেটেড রেজাল্ট দেয়। আর তুমি যখন একটা রিয়েল এক্সপেরিমেন্ট করো তখন অ্যাকচুয়ালি অনেক ধরনের ফ্যাক্টর সামনে চলে আসে, যে জিনিসের জন্য তোমার মানে ডিফিকাল্টি বেড়ে যায় অনেক। ঠিক আছে, তো তারপরে আমরা চাইলে এটাকে রিসেট করতে পারি, বা আমরা এরপরে রিসেট করে আরেকটা নিতে পারি। ধরো এখানে ম্যাচটা দিলাম বাড়ায় 26 কেজি করলাম, এটা একটু বাড়িয়ে 20 বানিয়ে দিলাম, এটা 20, এটাকে ধরো আমি 6 দিলাম। এখন যদি রিলিজ করি এখন একটু কম হবে দেখি, আশা করছি। স্যার আমরা পার্ট কি এখান থেকে নেবো না আপনি যেটা ল্যাবে করালে ওখান থেকে নেবো? না না, আমি ল্যাবে করলাম, ওখান থেকে তো আর পার্ট নিতে পারবে না, তোমরা এখান থেকে একটু নিবা। আর যে কোনো মানই তো নেওয়া যাবে তাই না? হ্যাঁ, যে কোনো মানই নেই, মানে তোমরা এটাকেও আমি যেটা নিই সেটাই নিতে হবে এমন কোনো কথা নেই, তোমরা তোমাদের মতো পরিবর্তন করে নিতে পারো। এই যে এখন দেখো কম হয়ে গেছে, এটা অবশ্য বেশি কম হয়েছে। স্যার কারণ স্যার 10 বার মাইনাস করতে হবে, তাহলে স্যার একবার ঘুরছে মাত্র। না না, এখানে কিন্তু মাইনাস করতে হবে না, স্যার, এখানে কোনো মাইনাস করব না। এখানে মাইনাস করতে হবে না কেন, এখানে আমরা ওইভাবেই কাউন্ট করি, ও, খেয়াল করে দেখো। ধর আমি যেভাবে সেভাবে দিই, হ্যাঁ একটু খেয়াল করি, এটা যখন পড়ে যাবে তখন হচ্ছে এখানে শুরু হয়। রিলিজ দিলাম, নাকি আগে থেকে শুরু হয়েছে? স্যার আগে থেকে শুরু হয়েছে। মনে হচ্ছে আগে থেকে শুরু হয়েছিল। স্যার। তাহলে স্যার, এটা আগে বিয়োগ, থেকে শুরু হয়েছে। হ্যাঁ তাহলে এটা বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করে দিতে হবে। স্যার সেকেন্ডটা মনে হয় আগে থেকে শুরু করছে ওরা, যেটা আমি খেয়াল করছিলাম। হ্যাঁ ওরা সেকেন্ডটাও আগে থেকে স্যার শুরু টাইম, করবে। স্যার টাইমটা ওরা আগে থেকে শুরু করছে। হুম আচ্ছা আরেকবার খেয়াল করি তো। আচ্ছা টাইমটা আগে থেকে শুরু করা যাবে। হ্যাঁ স্যার। তো
Procedure for doing simulators. Choose any desired environment by clicking the combo box, adjust the sliders to a suitable dimensions, number of regulations, time taken by the আচ্ছা এখানে ই করতে হবে না, মানে ভিউ করতে হবে না, কিন্তু ফিজিক্যালি যখন করবা তখন তাহলে কি এই টেবিলটা শেষ করতে পারবে না তোমরা এখন? যে যার মতো করে নিবা, হ্যাঁ 200 হ্যাঁ, স্যার। 400 600 800 1000 এরকম 5টা মান নিবা। স্যার হাইট এরকম কি তোমাদের কোনো ইচ্ছা মতো নিবা। হ্যাঁ স্যার এরকম কি কোনো সতর্কতা আছে যে ডিফারেন্সি গুলা যে যে কয়টা পার্ট নেবো সেগুলো ডিফারেন্সি খুব বেশি কম বেশি হবে না, কাছাকাছি হবে? না না এরকম কোনো সতর্কতা নাই। উম, যেটা তোমার যেটা মান আসবে তুমি সেটাই নিবা, ঠিক আছে? হাইট হচ্ছে তোমাদের ইচ্ছা মতো নিবা, আর রেগুলেশন মানে হাইট আর রেগুলেশন একটা একটার সাথে সমানুপাতিক, এটা এটা বানানোর সাথে এটা কমে যাবে, বেড়ে যাবে। সো দ্যাট মিন্স N1 তোমরা যেভাবে নিবা সেই অনুযায়ী তোমাদের হাইটটা চেঞ্জ হবে। তো চাইলেও তোমরা N1টাও চেঞ্জ করে নিতে পারো, তাহলে একটু ডিফারেন্ট যেটা আসবে দেখতে ভালো লাগবে। তো সেক্ষেত্রে N2 কত আসবে আর T কত হবে। এইখানে তোমাদের একটা জিনিস বলে রাখি, সিমুলেশনের ক্ষেত্রে আসলে 3টা ডেটা নেওয়ার কোনো অর্থ হয় না। বলো তো কেন? হ্যাঁ স্যার, কারণ স্যার যেটাই যাই করি না কেন স্যার, কারণ এখানে একই মান হাইট আর আসবে, যদি থাকে স্যার, সেম মানই তো আসার কথা। সেম মানি হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা একটা করে নিতে, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে ফিজিক্যালি করলে তখন অবশ্যই 3টে নিতে হবে, হ্যাঁ স্যার, অবশ্যই। ঠিক আছে? তাহলে আমি হচ্ছে স্ক্রিন অফ করে দেই, তোমরা হচ্ছে স্যার এই ছকটা যদি স্যার রাখতেন তাহলে স্যার ভালো হতো। আচ্ছা হ্যাঁ এই সফটটা তাহলে এইভাবে থাকো, তোমরা হচ্ছে এটা দেখে দেখে করতে থাকো, আচ্ছা স্যার। ঠিক আছে? আর এটা দেখে তোমরা একটা খাতার মধ্যে লিখে ফেলো, ঠিক আছে? খাতার মধ্যে এই টেবিলটা লিখে ফেলো এবং ওই ডাটা লিখে ফেলো, পরে শেষ হইলে আমাকে জাস্ট ডাটাগুলো দেখাইলা, দেখানোর পর আমি হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করতে হবে সেটা বলে দিব। তো তারপরে যার আগে শেষ হবে সে আগে। আর ভ্যালু কি আমাদের সবার সেম নিতে হবে নাকি এক না একজনের না আলাদা না, হলে? যে সবাই আলাদা আলাদা করে নাও, আলাদা আলাদা বলতে যে যার মতো করে নাও। স্যার ফোন দিয়ে টাইমটা দেখা যাচ্ছে না, কাউন্ট করা যাচ্ছে না আর কি, মানে স্যার এখন লগইন করতে পারছেন না স্যার। টাইম কাউন্ট করা যায় না বলতে কি টাইমের মানে অপশন দেখা যাচ্ছে না ওইটা স্ক্রিনে দেখা যাচ্ছে না তুমি টাইমটা। কি এই যে এই এরকম একটা বাটন আছে না ওইখানে? স্যার আমি আসতেছি জুমে কোন রকম স্যার? এই যে এইরকম, হ্যাঁ হ্যাঁ স্যার এরকম একটা বাটন এইটাতে আছে। একটু ক্লিক করে দেখো তো, তাইলে এরকম ফুল স্ক্রিন হয়ে যায়। ফুল স্ক্রিন হয়ে গেলে তখন পুরোটা তোমার স্ক্রিনে চলে আসবে। যেমন এখানেও কিন্তু ঝামেলা হয়, এই যে এটার ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয় যে টাইম দেখা যায় না, তখন এইভাবে করে দেখতে হয়। তো সেক্ষেত্রে এটা করে দিলে সুবিধা হয়। ওকে স্যার। আর আপনি যে শকটা দিছেন এটা কি এই জায়গায় নাই? এখানে যে সফটটা আছে সেই সফটটা দিয়ে তোমরা ল্যাব করতে পারো। এখানে একই জিনিসই বলা আছে, তো দরকার নাই তোমার এটা আবুল maintain কাসেম করো। ভাই একটু মাইকটা মিউট করেন। এটা মেইনটেইন করো। স্যার এটা আবার কি আসলো সামনে? কারো সমস্যা হলে আমাকে নক দিও। স্যার আমি তো ল্যাবটা খুঁজে পাচ্ছি না, লগ ইন করতে দেরি হয়েছে তো লগ ইন করতে পারতেছিলাম না।
ল্যাবটা দেখো যে ফিজিক্যাল সায়েন্সেসে যাবা, সেখান থেকে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব। স্যার এটা করে আমাদেরকে সাবমিট করতে হবে কবে? নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে? হুম। ওকে স্যার। স্যার এটা খাতায় করে পিডিএফ বানিয়ে দেন গুগল ক্লাসরুমে কি সাবমিট করতে হবে নাকি হ্যাঁ, আপনার Google মেইলে? Classroom-এ সাবমিট করতে হবে, হ্যাঁ। স্যার শুধু কি বক্সটা তৈরি করতে হবে এখন? হ্যাঁ, এখন শুধু বক্সটা তৈরি করবো। স্যার আরেকবার একটু দেখেন স্যার কিভাবে ঢুকবো স্যার, খুঁজে পাচ্ছি না তো স্যার। তুমি কি এখানে গেছো, এই যে এখানটাতে, এখানে, তাই তো? জি স্যার। আচ্ছা, এখানে গিয়ে জি স্যার। 3 নাম্বারটা ফিজিক্যাল সায়েন্সে যাও, তারপরে এখান থেকে নিচে যাও। স্যার এখানে তো আমরা কোনো কিছু স্যার মাইনাস করব না, যা আসবে সেটাই। হ্যাঁ, যা আছে সেটাই। তারপর এখান থেকে যে ভার্চুয়াল মেকানিক্স ভার্চুয়াল, জি স্যার ফিজিক্যাল। তারপর এখান থেকে যে মোমেন্ট অফ জি ইনার্শিয়া। স্যার। স্যার আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে গিয়ে জি ডেস্কটপ স্যার। সেম আসবে। ক্রোমে হয় হোম থেকে, স্যার ক্রোমে গিয়ে মানে আপনার ফোনের ক্রোমে গিয়ে পরে ডেস্কটপ সাইট করলে এই আপনার যে ই কাজ করছে সেম এরকমই আসবে। হ্যাঁ এরকমই আসবে, ডেস্কটপ সাইট করলে এরকমই আসবে। হ্যাঁ স্যার। স্যার আমরা কি হ্যান্ডরাইটিং ফরম্যাটে স্যার ল্যাব জমা দেব নাকি স্যার ওয়ার্ডে করে দিলেও হবে? না হ্যান্ড রাইটিং করে দিতে হবে না। আচ্ছা স্যার ওটা পেইড ভার্সন নাকি মেকানিক্যাল ভার্সন? মেকানিক্যাল ভার্সন হোয়াটস দিলাম না। স্যার প্রথম যে ভরটা দেওয়া স্যার ওটা কি রিং এর ভরটা হবে স্যার 200 গ্রাম, মানে যেটা প্রথমে ধরছিলাম আমরা? প্রথম স্যার এই যে মাস এইম যেটা দেওয়া স্যার ওই ভরটা স্যার, এই ভরটা হচ্ছে রিং এর ভর। রিং এর ভর, জি স্যার এটাই জিজ্ঞেস করতেছিলাম। আর স্যার রিভলিউশন হাইটের জায়গায় কি স্যার ওই যে 10 সেন্টিমিটার হবে? হাইটের জায়গায় হবে তোমার এই যে এখানে দেওয়া আছে 2 সেন্টিমিটার, 0.2 সেন্টিমিটার মনে হয়। হাইটের জায়গায় হবে তোমার যেখানে যেটা থাকবে সেটা 0.2 সেন্টিমিটার। জি স্যার বুঝতে স্যার পারছি। পার্ট কয়বার নিব? না, এটা কিন্তু 2। ঘরে তো 4টা আছে স্যার। স্যার প্রতি পার্টে আমি কি ভর বাড়িয়ে নিব তাই না স্যার? হ্যাঁ, প্রতি পার্টে ভর বাড়াবে। স্যার সর্বোচ্চ কয়টা, ম্যাক্সিমাম কয়টা পার্ট নিতে পারি? 5টা নিবা, 200 থেকে 1000। স্যার এখন 5টা নিব? হুম। স্যার N2 এর মানটা স্যার কিভাবে নিব স্যার? ওই তুমি রিলিজ করার পরে ফ্লাই হুইলটা যতবার ঘুরবে সেই মানটা যখন আসবে সেটা হবে N2। স্যার এখানে কি 100 গ্রাম করে বাড়াইতে পারবো স্যার, মানে নাকি 200 গ্রাম বাড়াইতে হবে? 100 গ্রাম বাড়াইতে পারবা, বাট 200 বাড়ানোটাই ভালো। স্যার এখন কি কাজটা কি, আমরা কি এই যে শুধু টেবিলটা তুলবো নাকি মান সহকারে ক্যালকুলেশন করব? তুমি শুরুতে এই টেবিলটা কমপ্লিট করো। জি স্যার, টেবিলটা কমপ্লিট করব মান সহকারে? হ্যাঁ মান সহকারে। হ্যাঁ মান সহকারে। স্যার আমার ক্যালকুলেটরে নষ্ট তো আমি করতে পারতেছি না, ক্যালকুলেটর আজকে কিনে করব স্যার। তোমার এই টেবিল করতে তো ক্যালকুলেটর লাগবে না। না মানগুলো ফোনের ক্যালকুলেটর ইউজ করো ভাই, ফোনের ক্যালকুলেটর ইউজ করো। আচ্ছা
স্যার হুম। আমি তো স্যার প্রথম 30 মিনিট মতো ঢুকতেই পারি নাই, বুঝতেছি না এখনো। তুমি এখনো ঢুকতে পারো নাই? না স্যার, এখন কিছুক্ষণ আগে ঢুকছি কিন্তু পরবর্তীতে বুঝতে পারি না, প্রথম 30 মিনিট মানে জুমে ঢুকতে পারতেছিলাম না। আচ্ছা আচ্ছা। তাহলে কি স্যার আমি এই রেকর্ডিংটা দেখে তারপর এটা কমপ্লিট করে তারপর জমা দিতে পারবো? না না, এখনই করো। স্যার এটা তো আজকে জমা দিতে হবে না। না, আজকে জমা দিতে হবে না, কিন্তু তুমি যদি আজকে না করে যাও তাহলে কিভাবে করবা? ওকে স্যার। আর স্যার এখানে থিওরি লিখতে হবে না? হ্যাঁ, কি কি লিখতে হবে সেটা আমি সবই বলবো, তোমরা আগে টেবিলটা শেষ করো। জি স্যার স্যার, ফ্লাই একটু হুইলের মাস তো একই থাকবে নাকি? টাইম দিন স্যার। ফ্লাই হুইলে ম্যাথ সেম থাকবে, হ্যাঁ। স্যার কত নিব এই ক্ষেত্রে? ফ্লাই হুইলে ম্যাথ তোমার পছন্দ মতো নাও, সমস্যা নাই। 20 স্যার গ্রাম, এটা 30 গ্রাম। স্পেলিং, স্যার এটার প্রোনাউন্সিয়েশনটা মাস হবে না মেস হবে? এটা আসলে এক একজন এক এক রকম করে। সেই জন্য আমি কনফিউজ স্যার। এই যে এখন অনেকে দিচ্ছে, আপনি বলতেছেন মেস, আরেকজনে বলতেছে মাস। এটা আমি মানে মানে আমরা তো আসলে অত ভালো প্রোনাউন্সিয়েশন করি না কেউই আসলে। জি তো স্যার। তুমি একেবারে যদি অ্যাকুরেটটা জানতে চাও তাহলে হচ্ছে একটু গুগলে সার্চ দাও। না ব্যাপারটা হলো স্যার, আমি আবার 9-10 এর ওই ইংলিশ ভার্সনে ফিজিক্স পড়াই, তো এজন্য আর কি আমি এখন শুনে কনফিউজড হয়ে গেলাম যে এক একজন এক একটা বলতেছে। তুমি হচ্ছে যে প্রোনাউন্সিয়েশনে সার্চ করে দেখো, বা ইভেন হচ্ছে এই যে ম্যাথ। স্যার আমরা এই সম্বন্ধে জানা নাই স্যার, আমাদের ওই এটা দিন। এই যে এখানে সার্চ দিলে বুঝতে পারবা। Maths. এগুলো তো স্যার এমনিতে বোঝা যায় স্যার। স্যার এগুলো জানি, ওকে। অবান্তর কথা। স্যার এভারেজ টাইমটা স্যার কি নিব স্যার? টাইম তো স্যার একটাই নিছি স্যার, যেটা প্রথমবার করার ছেড়ে দেওয়ার পর আসছিল স্যার। না না, আমি তো সেই বললাম যে সিমুলেশন আসলে 3 বার নেওয়ার দরকার নাই, তো যেটা নিবা ওইটা একটি। স্যার সেক্ষেত্রে স্যার N2 কি স্যার একবারই নিব? হ্যাঁ, একবারই হবে। জি স্যার। স্যার কে আছেন? হ্যাঁ বলো। স্যার ওইটাতে লগ ইন করার পর আবার আমাকে আউট হয়ে গেছিলাম স্যার, লগ আউট হয়ে গেছিলাম। এখন স্যার
মানে কোনটাতে যে ঢুকবো এটা আর ভুলে গেছি স্যার। ওই যে মেকানিক্স ফার্স্টে ঢুকবা ফিজিক্যাল সায়েন্স, তারপরে ঢুকবা হচ্ছে মেকানিক্স, হ্যাঁ ফিজিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে মেকানিক্স ভার্চুয়াল ল্যাব, ওইখানে দেখবা আছে হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। স্যার এখানে নাম্বার অফ রেভলিউশন 1 একটা ঘর, এখানে একটা ঘর, বাট N2 তে এখানে আবার 3টা ঘর, এখানে বুঝলাম না এই 3টা মান পাবো কোথায়? আমি সেটাই বলতেছিলাম কয়েকবার যে তোমরা যখন নরমালি ফিজিক্যালি ল্যাব করতে হয় তখন আসলে 3টা মান নিতে হয়, কারণ 3টা মান তখন ডিফারেন্ট হয়। আর যেহেতু এখন তোমরা সিমুলেশন করতেছো, এখানে আসলে 3টা নেওয়ার কোনো মানে নাই, তার মানে এখানে একটা করেই নিবা। স্যার ঢুকেছি স্যার, তারপর কি করবো স্যার? আচ্ছা আমি যে দেখাইছিলাম তখন খেয়াল করো নাই? স্যার খেয়াল করছি স্যার, কিন্তু স্যার আমার নেটের সমস্যা ছিল। এখন তুমি যে ফুল স্ক্রিন দাও, ফুল স্ক্রিন দিয়ে হচ্ছে যে প্যারামিটার গুলো আছে প্যারামিটার গুলো চেঞ্জ করো। ফুল স্ক্রিন দিয়েছি কিন্তু স্যার আসছে স্যার, মানে থিওরি গুলো আসছে স্যার। এই সিমুলেটরে যাও, সিমুলেটর উপরে সিমুলেটর আছে। স্যার হাইটটা তো স্যার অ্যাপে চেঞ্জ করা যায় না স্যার, এটা কি স্যার যে কোনো একটা ধরে নিব স্যার? কেন তুমি যে n1 n2 মানে n1 এর মান চেঞ্জ করলেই তো হাইট চেঞ্জ হবে। এই যে এটার মান চেঞ্জ করলে নাম্বার অফ ওহমস অফ কোড, এটার মান চেঞ্জ করলে তো ইসের মান চেঞ্জ হবে। স্যার প্রতিবারে আলাদা আলাদা মানে কোডের নাম্বার দিব। স্যার আমি তো 5 কেজি থেকে শুরু করতে পারি। হ্যাঁ পারো, সমস্যা নেই। স্যার প্রতিবার কি কোডের মান আলাদা নিতে হবে, মানে পাঠের মানটা হ্যাঁ ওইটাই তো। এটা ডিপেন্ড করে, তুমি চাইলে নিতে পারো, না চাইলে না নিতে পারো, সমস্যা নেই। স্যার একটা কনফিউজ, সেটা হলো এখানে এখানে মাসের ভরটা দেওয়া আছে জিএমএ, বাট যখন অ্যাপ্লাই করব তখন তো কেজি। না ভাই, গ্রামে আমরা করে নেন কিন্তু তাহলে তো হয় 5000 হয়ে যায়, প্রত্যেকটা 5000 জিনিস গ্রাম। গ্রামে করছি। ভাই বুঝি না ভাই, নাকি 9 10 এসএসসি ইন্টার সবই করা। স্যার এটা কি গ্রামে নিয়ে আমি করতে, কেজিতে নিয়ে যদি করি প্রবলেম হবে? যে উপরে আমি লিখে দিলাম কেজি, মাস কেজি একক। না না, তুমি যে কোনোটাই করতে পারো, ফাইনালি কেজিতে করতে গেলে তাহলে সবই কেজিতে আনতে হবে, সেন্টিমিটারকে মিটার আনতে হবে। হ্যাঁ বুঝছি, সেন্টিমিটারে মিটার। হ্যাঁ হ্যাঁ, আর এই সেকেন্ডকে মিনিটে আনতে হবে। আর ইউ ক্লিয়ার? হ্যাঁ ইয়েস। থ্যাংক ইউ। স্যার কমপ্লিট। স্যার অ্যাক্সেল অফ ডায়ামিটার এটা কি ফিক্স রাখলে হবে? এটা ফিক্স রাখতেই হবে। কিছু জিনিস ফিক্স রাখতে হবে, যেমন হচ্ছে স্যার mass of the মাস অফ ফ্লাইহুইল, এটা ফিক্স থাকবে, ডায়ামিটার diameter of অফ the flywheel ফ্লাইহুইল ফিক্স আর থাকবে, ডায়ামিটার অফ এক্সেল। diameter of axle এগুলো ফিক্স থাকবে।
স্যার আমার কমপ্লিট স্যার। কমপ্লিট? হ্যাঁ স্যার। দেখাও তো আমাকে ওইটা। স্যার